ইট পাথরের তৈরি শ্যাওলা পড়া পুরনো দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে কৌশিকের গাড়ি। কৌশিক একবার চোখ বুলালো পুরো বাড়িতে। ঠিক কতদিন পর আবার নিজের বাড়িতে পা রাখলো জানা নেই তার। আসতে পারবে এই ধারণাও ছিল না, সবটাই আল্লাহর ইচ্ছে। দরজার ঠকঠক আওয়াজে কানে আসতেই সম্ভিত ফিরে তাকালেন রুমি বেগম। আস্তে ধীরে উঠে এসে খুলে দিলেন দরজাটা, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মুখগুলো দেখে মনে হলো খুশি হননি তিনি। রুমি বেগমই হলেন কাশপিয়া আর কৌশিকের মামি। বাড়িটা কৌশিকের আব্বু আম্মুর। ওনারা মারা যান কার অ্যাক্সিডেন্টে। মারা যাবার পরে আত্মীয় স্বজন অনেকেই তখন দায়িত্ব নিতে চেয়েছিলেন কৌশিক আর ছোট্ট কাশপিয়ার। তখন না বুঝলেও এখন ভালো করেই বুঝে কৌশিক। সবার লোক দেখানো ভালোবাসা, তাদের দায়িত্ব নিতে চাওয়া সবটাই ছিল ওর বাবার রেখে যাওয়া বাড়ি আর জমি জমার লোভে। তিন কোলে কেউ না থাকার একমাত্র মামা মামিকেই কৌশিক নিয়ে এলো নিজের বাড়িতে। দায়িত্ব দিল ওর ছোট বোনটার। বেঁচে থাকতে হলে পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, এই চিন্তা সবসময় ছিল কৌশিকের মাথায়। তাই তো বোনকে একা রেখে পাড়ি জমিয়েছিল দূরদেশে। বোনের অভিভাবক হিসেবে রেখে গিয়েছিল ওর মামা মামিকে। কিন্তু মামির মনে যে বিষ তা তো জানা ছিল না কৌশিকের। কৌশিকের অবর্তমানে তার ছোট্ট বোনটাকে বের করে দিল বাড়ি থেকে। সব কথাই কানে গেছে কৌশিকের, তাই তো আজকে কৈফিয়ত চাইতে এসেছে সব কিছুর। মামির ভয়ার্ত মুখশ্রী দেখে হাসলো কৌশিক, বলল ওনাকে, কি হলো মামি, আমি বেঁচে আছি দেখে অবাক হলে বুঝি? শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন রুমি বেগম। তা হব কেন কৌশিক, ভিতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো, তোমাদের বাড়িতে তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি? মাথাটা ঘুরিয়ে ইনায়ার পাশে দাঁড়িয়ে থাকা কাশপিয়ার দিকে তাকালো কৌশিক, তারপর আবার ওর মামির দিকে তাকিয়ে বলল, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে। এমনটা কেন করেছিলে মামি? আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেলেন রুমি বেগম। ওর ধমকে কেঁপে উঠলেন তিনি। এখন কি কৌশিক বাড়ি থেকে বের করে দেবে ওনাদের? অসুস্থ স্বামী আর বিয়ে উপযোগী মেয়েকে নিয়ে কোথায় যাবেন তিনি? রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া যে উপায় থাকবে না আর। রুমি বেগমের কী যেন হলো, হুট করেই মেঝেতে বসে কৌশিকের পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। বললেন বারবার, ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়েছে, আমি এত কিছু ভাবিনি তখন। কাশপিয়া সুখে থাকবে ভেবেই বিয়ে ঠিক করেছিলাম ওর। সুখে থাকবে বলে? নাকি নিজের মাথার উপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করতে চেয়েছিলে আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কীভাবে মামি? নাকি ভেবেছিলে আমি মরে গেছি, আমার বোনকে তাড়িয়ে সব কিছু দখল করবে বলেই কি এত আয়োজন? চুপ রইলেন রুমি বেগম। কী বা বলবেন তিনি, এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ সেজেছিল উনার মনে। 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় এটাই এসেছিল কোনো অঘটন ঘটেছে, কৌশিক হয়তো বেঁচে নেই আর, তাই তো করেছেন এত কিছু। তার শাস্তিও পেয়েছেন। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের এক কোণে। মেয়েটারও নানা অসুখ বিসুখ লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেননি ওনার এত অবিচার, তাই তো শাস্তি দিয়েছেন এভাবে। মামির কান্নার করুণা হলো না কৌশিকের, কিন্তু কাশপিয়া ওর মনটা যে নরম। মামির কান্নায় কষ্ট পাচ্ছে কাশপিয়ার নিজেও। কথার মাঝখানেই কোথা থেকে ছুটে এসে রুমি বেগমের মেয়ে খবর দিল ওনাকে, আব্বুর অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কান্না থামালেন রুমি বেগম, দ্রুত উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু। কাশপিয়া, কৌশিক আর ওদের সাথে থাকা ইনায়াও গেল। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা মামার ফ্যাকাশে চেহারাটা নজরে এলো কাশপিয়ার। ভাবল মনে মনে, ইস, মানুষটা কেমন ছিল আর কি হয়ে গেলেন। ওর যে বড়ই কষ্ট হচ্ছে মামার জন্য। বুকটায় কেমন ব্যথা হলো কাশপিয়ার। কষ্টে কান্না এলো চোখ বিয়ে। স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন কাশপিয়ার মামা রাফসান সাহেব। কাপা কাপা হাতটা তুলে ডাকলেন ওদেরকে। কৌশিক আর কাশপিয়া দুজনেই মুখ চাহাচাই করলো। তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হোক, মামা তো বরাবরই বটগাছের মতো আগলে রেখেছিলেন ওদের। কাশপিয়া ওর মামার মাথার কাছটায় বসলো, ওনার হাত ধরে বলল আশ্বাস দিয়ে, মামা তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। মলিন হাসলেন রাফসান সাহেব, বললেন ভাগ্নিকে, আমি তোকে দেখে রাখতে পারিনি রে মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে। কথাটা বললেই বড় করে শ্বাস ছাড়লেন রাফসান সাহেব। কাশপিয়া বুঝলো শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ওনার। মামার এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে বলল আবারও, এসব বলো না মামা, তুমি ভালো হয়ে যাবে।
ইনায়া দাঁড়িয়ে দেখছে সবটাই। ওনাকে হসপিটালে নিয়ে কাজ হবে না বুঝতে পারছে ভালো করেই, তবে উপস্থিত সবাই ভেঙে পড়বে তাই বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা, রাফসান সাহেবের অবস্থা আরও খারাপের দিকে গেল। বোনের কান্না আর মামার অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হসপিটালে নিয়ে যাবে বলে, কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। সারা শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করলো কী ঘটেছে। চোখের ইশারায় কিছু বলল ইনায়াকে। দ্রুত এগিয়ে আসলো ইনায়া, চেক করলো রাফসান সাহেবকে। শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে ওনার, বুঝতে বাকি নেই কারোরই। মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুব কষ্ট দেয়, প্রত্যেকেই সেভাবে কষ্ট পাচ্ছে। রুমি বেগম, ওনার মেয়ে আর কাশপিয়া। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগা ভোগের অবসান হলো অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে, চোখের কোণে একরাশ অশ্রু জমেছে ওর। কে বলেছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষ হারানোর কষ্ট কেমন কৌশিক যে বোঝে। বাবা মার পর আপন বলতে এই এক মামাই ছিল ওদের। উনিও আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যুর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। একটার পর একটা ধাক্কা দুর্বল করে দিচ্ছে কাশপিয়াকে। সব কিছু ছেড়ে ইয়াসের চলে যাওয়াটা যে খুব কষ্ট দিচ্ছে ওকে, পোড়াচ্ছে ভিতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আবার কাছে পাবে ইয়াসকে? কাশপিয়ার রুমের পাশ দিয়েই যাচ্ছিল কৌশিক। কাশপিয়ার রুমের পরেই ওর রুমটা। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাতে কাশপিয়ার রুমের দরজা খোলা দেখে চিন্তা হলো ওর। উঁকি মেরে দেখলো মেঝেতে বসে আছে কাশপিয়া। চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কী যেন ভেবে যাচ্ছে। ভালো করে কাশপিয়াকে লক্ষ্য করলো কৌশিক। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালশিটে দাগ পড়েছে। লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। যে কেউ দেখলে বলে দেবে অনেক দিন হলো নিজের যত্ন নেয় না কাশপিয়া। দীর্ঘশ্বাস ছাড়লো কৌশিক। ভাবলো মনে মনে, বয়স বাড়ার সাথে সাথে কি কাশপিয়ার চঞ্চলতাও কমে গেছে? কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের চঞ্চল কাশপিয়াকেই মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে এসে জাপটে ধরবে কাশপিয়া, কত শত অভিযোগ জানাবে তাকে। কিন্তু তা তো কিছুই হলো না। কাশপিয়ার মলিন চেহারার দিকে তাকালেই মনে হয় বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল কৌশিকের। ওর অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাশপিয়ার সাথে? কেন এভাবে ভেঙে পড়েছে ওর বোন? কৌশিক কথা বলতে চাইলো কাশপিয়ার সাথে। ওর রুমে যাবে বলে পা বাড়াতেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথাটা ঘুরিয়ে তাকালো কৌশিক, দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে ওর থেকে 2-3 হাত দূরে। ইনায়া ওর চোখের ইশারায় কাশপিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকও শুনলো ইনায়ার কথা। একবার তাকালো মেঝেতে বসে থাকা কাশপিয়ার দিকে, পরে আবার রুমের দরজাটা আটকে চলে গেল ইনায়ার সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে, নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ইনায়া আর কৌশিক দুজনেই দাঁড়িয়ে আছে ছাদে, তাকিয়ে আছে আকাশপানে। অনেকক্ষণ হলো এভাবেই দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। আমার বোনটার কি হলো ইনায়া? ওর এই বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পারছি না আমি। কৌশিকের কথার উত্তরে বলল ইনায়া, ওকে একা থাকতে দাও কৌশিক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই চলে যাচ্ছিল ইনায়া। পথ আটকালো কৌশিক, শক্ত করে ওর হাত চেপে ধরলো। ভ্রু কুঁচকে ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমার আবার কি হলো? আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক। আম্মু আব্বু বারবার কল দিচ্ছেন। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আমি এখানে থাকতে আসিনি কৌশিক। এক ঝটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইনায়া। পা বাড়ালো আবারও চলে যাবে বলে। কানে এলো কৌশিকের কণ্ঠস্বর, বিয়ে করবে আমাকে? থেমে গেল ইনায়ার পাঁজরা, চোখে মুখে ওর খুশির ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করছে সে। দেরিতে হলেও কথাটা শুনলো তবে। ফিরে তাকালো ইনায়া। কৌশিক ওর কাছে এসে হাত দুটো ধরে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু হবে ইনায়া? ভালোবাসবে আমাকে? মুচকি হাসলো ইনায়া, উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো কৌশিকের কথায়। কৌশিকও হাসলো ইনায়ার হাসির উত্তরে। ওকে আগলে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাশপিয়া। সকালেই সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করেই। ওনাকেই দেখবে বলেই যাচ্ছে। হোস্টেলে যাওয়াটা বাহানা মাত্র। ইয়াস না থাকলেও এই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে যে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে সে। মায়ের মতো শাশুড়ি অসুস্থ শুনে মন টিকছে না ঘরে, তাই তো সকাল সকাল রেডি হচ্ছে ও বাড়িতে যাওয়ার জন্য। কৌশিককে তো আর বলা যাবে না ওর বিয়ের বিষয়ে। কৌশিক কেমনভাবে নেবে বিষয়টা এটাও তো জানা নেই কাশপিয়ার। আয়নার কাছেই দাঁড়িয়েছিল কাশপিয়া, চুলগুলো ঠিক করে নিচ্ছিল। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার প্রতিবিম্ব দেখল সে। ঘুরে তাকালো ওদিকে, হেসে ভেতরে আসতে বলল ইনায়াকে। 2 হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ইনায়া। সবগুলো বিছানায় রেখে একটা একটা করে কাশপিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক্স রাখা এক একটা ব্যাগে।
অবাক হলো কাশফিয়া। ইনায়া জানালো কিভাবে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে। পরক্ষণেই আবার ভাবলো হয়তো ওর ভাই বলেছে। ইনায়া মুচকি হেসে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, কেমন আছো উপমা? দ্রুত গতিতে মাথা তুলে তাকালো কাশফিয়া। হাসি মুখটা চুপসে গেল ওর। এই অতি পরিচিত ডাকনামটা যে কেবল ইয়াসের মুখেই মানায়। ইনায়া সেই নামে কেন ডাকছে ওকে? নিজেকে স্বাভাবিক করে বলল কাশফিয়া, এই নামে আমাকে ডেকো না ইনায়া আপু। কেন? এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? চুপ করে রইল কাশফিয়া। ওর যে নামটা শুনলেই মনে পড়ে ইয়াসের কথা, পরে আবার নিজেকেই বকাঝকা দেয়। কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা? ধ্যান ভাঙল কাশফিয়ার। ইনায়া ডেকে বলল ওকে। এই মেয়ে, কী ভাবছো এত? কথা কাটানোর জন্য বলল কাশফিয়া। কই কিছু না তো। তোমরা বিয়ে করছো কবে? তোমার এক্সাম শেষ হলে। আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কী সম্পর্ক? তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডন যাবে কী করে? ইনায়ার কথায় হাসলো কাশফিয়া। সময় নষ্ট করলো না আর। ইনায়ার নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাশফিয়ার এক্সামের পরেই লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে কাশফিয়ার। এর মধ্যে আবার ইনায়ার আম্মু আব্বু এসেছেন দেশে। কৌশিক ইনায়ার আংটি বদল হয়েছিল আগেই। বিয়েটাও ফেলে রাখতে চাইলেন না ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তার উপর আবার একমাত্র মেয়ের পছন্দ। তাই এই বিয়েতে বাধা দেননি কেউই। সুন্দর মতোই বিয়ে হয়েছে ওদের। কৌশিক ইনায়ের বিয়ের 1 সপ্তাহ হলো। কাশফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন। রেজাল্টটাও বেরিয়ে যাবে হয়তো। তাই আর দেরি করলো না কৌশিক। আজকেই ওরা ফিরে যাবে লন্ডনে। বাড়িতে এখনও আছেন রুমি বেগম। উনি চিরকৃতজ্ঞ কৌশিকের কাছে। এত কিছুর পরেও যে ঠাঁই দেবে বাড়িতে, ধারণাতেও ছিল না ওনার। সময়টা সকাল। চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাশফিয়া এই বিড়ালটার নাম দিয়েছে মমি। দিনের বেশিরভাগ সময়ই এই বিড়ালটার সাথে কথা বলে কাটায় সে। বাতাস বইছে চারিদিকে। সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার দুই পাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে কাশফিয়া, তাও একা একা। কৌশিক বা ইনায়াকে বলে আসেনি কিছুই। ওরা চিন্তা করছে হয়তো। করলে করুক, কাশফিয়ার মনটা ভালো নেই। মন খারাপগুলো উড়িয়ে দিতেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে এসেছে সে। একটা সাদা কালো রঙের লং কুর্তি পরেছে কাশফিয়া। গলায় সাদা রঙের একটা ওড়না পেঁচিয়ে রেখেছে। কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুলগুলো খুলে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা অর্ধপরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকিয়ে কী যেন ভেবে চলেছে। আগেরবার যখন ইনায়ার সাথে ঘুরতে বেরোলো, এখানে এসেই দেখা হয়েছিল মমির সাথে। তারপর আর কি, মমিকে ভালো লাগলো কাশফিয়ার। অসহায়ের মতো একা একা ঘুরছিল মমি, তাই নিয়ে গেল নিজের সাথে করে। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে এইসবই ভাবছিল কাশফিয়া। ভাবলো এবার চলে যাবে জায়গাটা ছেড়ে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে। কোনোভাবে আবার সামলে নিল নিজেকে। কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল তখন। কাশফিয়া চারিদিকে তাকিয়ে খুঁজলো বিড়ালটাকে। না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভিতরে গিয়েই খুঁজবে। ফ্ল্যাটের ভিতরে ঢুকে আশেপাশে মমিকে খুঁজলো কাশফিয়া। পেয়েও গেল সে। পা বাড়ালো মমিকে নিয়ে আসবে বলে, কিন্তু তখনই কেউ এসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে ওই মানুষটার দিকে তাকালো কাশফিয়া। পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে এ কাকে দেখছে সে? ইয়াস দাঁড়িয়ে আছে কাশফিয়ার থেকে কিছু দূরেই। কাশফিয়ার যে বিশ্বাসই হচ্ছে না কিছুই। সে কি স্বপ্ন দেখছে? না, হয়তো সত্যিই দেখছে। ওর যে ইচ্ছে করছে ইয়াসের কাছে যেতে, ইয়াসকে জিজ্ঞেস করতে কেন এত কষ্ট দিলে ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। ইয়াস কি উত্তর দেবে কাশফিয়ার সব প্রশ্নের? হয়তো না, এতদিনে হয়তো ভুলেই গেছে সে কাশফিয়াকে। কাশফিয়া ভাবছে কথাগুলো। এর মধ্যেই মুখ তুলে তাকালো ইয়াস। ইয়াসকে ভালোভাবে লক্ষ্য করলো কাশফিয়া। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ইয়াস। গায়ে থাকা কালো রঙের শার্টটার বুকের দিকের কয়েকটা বোতাম খুলে রেখেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। ইয়াস তো অগোছালো নয়, তাহলে এই অবস্থা কেন ওর? ইয়াস তাকিয়েছে কাশফিয়ার চোখ বরাবর। একটু একটু করে এগিয়ে আসলো ওর কাছে। ইয়াসের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো কাশফিয়া এখানে আসবে। অপেক্ষা করছিল ওর জন্যই। ইয়াস মুচকি হেসে ফ্ল্যাটের দরজার দিকে হাত বাড়িয়ে বলল কাশফিয়াকে, ওয়েলকাম টু আওয়ার নিউ হোম মিসেস ইয়াস রায়হান।